ক্লাস 11 জৈব রসায়নের প্রাথমিক ধারণা। আগামীকাল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। সকলের জন্য শুভকামনা রইল। শুভকামনা নিয়ে আমরা আজকের নতুন অধ্যায় একটা শুরু করব। অল্প করেই পড়ব, কালকে রেজাল্ট আশা করি সকলের ভালো রেজাল্ট হবে, এটুকুই আমি বলবো। এখানে আমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়নের প্রাথমিক ধারণা। জৈব রসায়ন আমরা ক্লাস 10-এ একদম শেষ অধ্যায়ে কিছুটা আলোচনা করেছিলাম। সেখানে মিথেন, ইথেন, তারপরে তোমার ইথিলিন, অ্যাসিটিলিন, তাদের ব্যবহার, গঠন, সমবয়বতা এই সম্পর্কে কিছু আমাদের ধারণা আমরা সেখানে পেয়েছিলাম। এখানে আমাদের সেটা পুরো বিস্তারিত আছে, সেই বিস্তারিত জিনিসটা আমরা আলোচনা করব। 11-এর এটা একটা অধ্যায় যেখানে আমরা 7টা নাম্বার পাবো এই অধ্যায় থেকে। জৈব রসায়নের প্রাথমিক ধারণা, এখানে বেশ কিছু টপিক আমাদের আছে, তার মধ্যে আমরা 2-3টে টপিক আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কার্বনের চতুস্থলকীয় মডেল। দেখো, কার্বনের চতুস্থলকীয় মডেল কিন্তু আমরা ক্লাস 10-এও পড়ে এসেছিলাম। সেখানে কার্বনের চতুস্থলকীয় মডেলে যেটা বলা হয়েছিল, বিজ্ঞানী লা বেল এবং ভ্যান্টফ দুজনে মিলে বলেছিলেন যে কার্বন যখন যৌগ গঠন করে বা সম্পৃক্ত হাইড্রোকার্বন যখন গঠন করে সেটা চতুস্থলকীয়ভাবেই অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং দুটো যোজ্যতার মধ্যে বন্ধন কোণের মান হয় 109°28'। এটা লা বেল এবং ভ্যান্টফ প্রথম এই মতবাদটা দিয়েছিলেন। নেক্সট যেটা বলছে যে কার্বন সমযোজী যৌগ গঠন করে কেন, বা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ গঠন করে না কেন। কার্বন সমযোজী যৌগ গঠন করে তার কারণ হচ্ছে কার্বনের আয়নন বিভব যথেষ্ট বেশি এবং ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি প্রকৃতির হওয়ায়। ইলেকট্রন বিন্যাসটা দেখলে পরিষ্কার বোঝা যাবে যে চারটি, অর্থাৎ আয়নন বিভব যথেষ্ট বেশি এবং ইলেকট্রোনেগেটিভিটি মাঝামাঝি প্রকৃতির হওয়ার জন্য কার্বন সহজেই ইলেকট্রন গ্রহণ করে C4- আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করতে পারে না। অক্টেট পূর্তি, মানে যোজন কক্ষে তো 4টি ইলেকট্রন আছে, তাকে তাহলে অক্টেট পূর্তি করতে হলে আরও 4টি ইলেকট্রন হয় গ্রহণ করতে হবে, হয় বর্জন করতে হবে। কিন্তু সে গ্রহণ করে C4- আয়ন গঠন করতে পারে না, আবার বর্জনের মাধ্যমে C4+ আয়ন গঠন করতে পারে না। ফলে আয়নীয় যৌগ গঠনের কোনো প্রবণতা নেই। তাই ওর যোজন কক্ষে 4টি ইলেকট্রন অপর 4টি পরমাণুর সাথে শেয়ারিংয়ের মাধ্যমে বা জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাই কার্বন পরমাণু সমযোজী বন্ধন গঠন করে, কোনো প্রকার তড়িৎযোজী বন্ধন গঠন করতে পারে না। পরের যেটা প্রশ্ন HW হিসাবে আমরা দিয়েছি, HW1 বলছে কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2 হওয়া সত্ত্বেও এর যোজ্যতা 4 হয় কেন। আমরা জানি কোনো পরমাণুর যোজ্যতা কত হবে সেটা নির্ভর করে তার যোজন কক্ষে কটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখন যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, আমরা স্ক্রিনটা একটুখানি শেয়ার করব। কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, কার্বনের যোজন কক্ষে ইলেকট্রন ছিল 6টা, তাহলে 1s2 যোজন কক্ষে ইলেকট্রন ছিল 4টে, মোট ইলেকট্রন ছিল 6টা, তাহলে 1s2 2s2 2p2। এবার বক্স ডায়াগ্রাম যদি আমরা চলে যাই, সেখানে দেখতে পাবো 1s-এ দুটো, 2s-এ দুটো, 2p-তে দুটো। কিন্তু কার্বনের ইলেকট্রন বলছে যোজন কক্ষে নিঃসঙ্গ ইলেকট্রন হচ্ছে দুটো, কিন্তু তাহলে তো যোজ্যতা হওয়া উচিত ছিল 2। কিন্তু কার্বন যখন যৌগ গঠন করে বা উত্তেজিত অবস্থায় শক্তি গ্রহণের ফলে 2s কক্ষ থেকে একটি ইলেকট্রন 2pz, এটা হচ্ছে তোমার px, এটা হচ্ছে py, আর এটা হচ্ছে pz, 2pz কক্ষকে স্থানান্তরিত হয়। এই 2pz কক্ষকে স্থানান্তরিত হলে তখন তার ইলেকট্রন সংখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা 1s, এটা 2s, আর এটা 2p। তার মানে সর্ববহিস্থ কক্ষ রয়েছে 2 নম্বর কক্ষ। 2 নম্বর কক্ষে নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 4, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা যেহেতু 4, তাই কার্বনের যোজ্যতা আমরা 4 বলতে পারি। নেক্সট আমরা যেটা চলে যাব, যে কার্বনের sp3 sp2 এবং sp সংকরায়ন এবং মিথেন ইথেন, এখানে একটা কমা বললে ভালো হতো, তোমার
মিথেন, তারপরে ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন অণুর গঠন। এখানে আমি যে কথাটা বলতে চাইবো, এই ডেটাগুলো আমাদের পরিষ্কার কথা মুখস্থ করে ফেলাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আমরা কিছু কিছু জানি। মিথেনের কার্বন পরমাণু sp3 সংকরায়িত, গঠন চতুস্থলকীয়। উপরে গঠনটা আমরা এঁকেছিলাম বলে নিচে আর আঁকলাম না। বন্ধন কোণ হয় 109°28'। কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য 1.09 অ্যাংস্ট্রম। ইথেন, এখানেও প্রত্যেকটা কার্বন পরমাণু sp3 সংকরায়িত, এই কার্বন এবং চতুস্থলকীয়ভাবে অবস্থান করে। তোমার হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, অর্থাৎ এই হাইড্রোজেন, এই কার্বন আর এই হাইড্রোজেন, অর্থাৎ এই কোণটা 109°28'। অথবা এই হাইড্রোজেন কার্বন, এই কার্বন, এই কোণটা এটাও 109°28'। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে তোমার এই কার্বন কার্বন বন্ড ডিস্ট্যান্স, সেটা বলছে 1.54 অ্যাংস্ট্রম। আর কার্বন হাইড্রোজেন বন্ড ডিস্ট্যান্স বলছে 1.10 অ্যাংস্ট্রম বা 1.1 অ্যাংস্ট্রম বলতে পারি। এরপরে যেটা বলছে দেখো ইথিলিন, C2H4 এর ক্ষেত্রে, ইথিলিনের ক্ষেত্রে সংকরায়ন অবস্থা sp2 সংকরায়নের ফলে গঠন হয়ে থাকে সাধারণত ত্রিকোণীয় সমতলীয়। এখানে আমরা শুধুমাত্র সমতলীয় বলবো। ত্রিকোণীয় সমতলীয় ভাবতে গেলে আমাকে তাহলে এইভাবে যৌগটাকে ভাবতে হবে। দেখো এখানে একটা ত্রিকোণীয় সমতলীয়, এইখানে একটা ত্রিকোণীয় সমতলীয়। ঠিক এক্ষেত্রেও কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আমরা পাবো, তার সাথে হাইড্রোজেন কার্বন আর হাইড্রোজেন এই বন্ধন কোণ হচ্ছে 120°। এই হাইড্রোজেন কার্বন কার্বন এই বন্ধন কোণ হচ্ছে 120°। আর কার্বন কার্বন বন্ড ডিস্ট্যান্স হচ্ছে তোমার 1.34 অ্যাংস্ট্রম, আর কার্বন হাইড্রোজেন বন্ড ডিস্ট্যান্স হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম। তারপরে যেটা বলছে অ্যাসিটিলিন অর্থাৎ C2H2, যার গঠন সরলরৈখিক, সংকরায়ন অবস্থা sp। আর এখানে লিনিয়ার হওয়ার জন্য বা সরলরৈখিক হওয়ার জন্য বন্ধন কোণের মান হয়ে যায় 180°। আর কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য 1.06, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড দৈর্ঘ্য হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। তবে কিছু কিছু বইয়েতে 1.21 অ্যাংস্ট্রমও তোমরা পাবে। তাহলে দেখো মিথেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড ডিস্ট্যান্স ছিল 1.09 অ্যাংস্ট্রম, ইথেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ড ডিস্ট্যান্স হলো 1.1 অ্যাংস্ট্রম, ইথিলিনের ক্ষেত্রে 1.08, আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে 1.06, ক্রমশ কমে আসছে। এরপরে একটা অত্যন্ত ব্যতিক্রমী উদাহরণ, সেটা হচ্ছে বেনজিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বন পরমাণুগুলো আছে, প্রত্যেকটা কার্বন পরমাণু sp2 সংকরায়িত। এই sp2 সংকরায়িত হওয়ার ফলে বন্ধন কোণের মান আমরা কত হয় জানি, 120°। এখানে যত কোণ আছে, আমরা যদি প্রত্যেকটা কোণ ভালো করে খেয়াল করি, এই কোণটা সমস্ত কোণ, যাবতীয় কোণ উৎপন্ন হবে, অর্থাৎ কার্বন 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 বা হাইড্রোজেন কার্বন কার্বন সমস্ত কোণ কিন্তু 120° কোণেই অবস্থান করবে। আর কার্বন হাইড্রোজেন বন্ড ডিস্ট্যান্স হচ্ছে তোমার মিথেনের মতো 1.09 অ্যাংস্ট্রম, আর কার্বন কার্বন বন্ড ডিস্ট্যান্স পুরোপুরি আলাদা। এক বন্ধন ও দ্বিবন্ধনের মাঝামাঝি একটা মান 1.09 অ্যাংস্ট্রম। এক বন্ধন ছিল 1.54 অ্যাংস্ট্রম, আর দ্বিবন্ধন ছিল 1.34 অ্যাংস্ট্রম। তাদের মাঝামাঝি 1.39 অ্যাংস্ট্রম একটা মান আমরা এখানে পেয়েছি। এবার যেটা বলছে দেখো, বন্ধনের প্রকৃতি থেকে কার্বন পরমাণু সংকরায়ন অবস্থা নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কোনো একটা যৌগের কার্বন পরমাণু সংকরায়ন অবস্থা কী হবে, যৌগটাকে তুমি দেখেই বলে দিতে পারবে। রাসায়নিক বন্ধন পড়ার সময় আমরা যেভাবে ওই sp3 না sp2 বন্ধন গুনে গুনে বলেছিলাম, এখানে বলার কোনো দরকার নেই। বলছে যদি কোনো যৌগে কার্বন পরমাণুতে কেবলমাত্র যদি কোনো যৌগে কার্বন পরমাণুতে যোজ্যতা চারটি যদি সিগমা বন্ধন অবস্থান করে, তাহলে তার সংকরায়ন অবস্থা হবে sp3। অর্থাৎ সবকটা বন্ধনই হবে সিগমা বন্ধন, কোনো সেখানে পাই বন্ধন থাকবে না। এই এক্সাম্পলটা একটু যদি ভালো করে খেয়াল করে দেখো, এই একটা চারটে সিগমা বন্ড, এখানে একটা স্পেসিফিক এক্সাম্পল নেওয়া হয়েছে, সেই জন্য বলা হচ্ছে এটা sp3 সংকরায়িত। 2 নম্বর যেটা বলছে, কার্বন পরমাণুতে একটি মাত্র পাই বন্ড আর বাকি তিনটে যদি সিগমা বন্ড হয়ে থাকে, তখন সেটাকে বলা হবে sp2 সংকরায়িত। এক্সাম্পল এখানে আমরা দিয়েছি, যদি আমরা এটা একটুখানি খেয়াল করে দেখি তাহলে পরিষ্কার বোঝা যাবে। দেখো এই কার্বন দ্বিবন্ধন থাকা মানে দ্বিবন্ধনের মধ্যে একটা হয় সিগমা আর একটা হয় পাই বন্ড। তাহলে একটা এখানে পাই আর এইগুলো তো সিগমা বন্ড হয়ে যাবে, তিনটে সিগমা একটা পাই, তার মানে sp2 সংকরায়িত। এবং এটাকেই যদি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন লিখেছিলাম, এখানে কিছু লিখিনি, এখানে তুমি CH2 লিখতে পারো, এখানে CH3 লিখতে পারো, মানে যা খুশি বসানো যেতে পারে। অর্থাৎ কার্বনের সাথে একটা মাত্র দ্বিবন্ধন যদি থাকে, চোখ কান বুঝে আমরা সেটা বলে দেবো sp2 সংকরায়িত। একটা দ্বিবন্ধন মানেই সেখানে একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড। এরপরে যেটা আমরা চলে যাব, যে দুটো যদি পাই বন্ড থাকে,
অর্থাৎ কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড মানেই একটা হচ্ছে তোমার সিগমা আর বাকি দুটো হবে তোমার কিন্তু পাই বন্ড। তাহলে এই রকম ক্ষেত্রে তার সংকরায়ন অবস্থা হয়ে যাবে এসপি। ঠিক এখানে দেখো এই কার্বন, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, তাহলে দুটো পাই বন্ড, তার সংকরণ অবস্থা হবে এসপি। এই কার্বনের ক্ষেত্রে দেখো একটা পাই বন্ড, বাকি একটা দুটো তিনটে সিগমা বন্ড, তাহলে sp2। তাহলে এখানেও তাই sp2। এখানে আমরা এইভাবে সংকরায়ন অবস্থা নির্ণয় করতে পারবো। 2 নম্বর HW যেটা দেওয়া হয়েছে দেখো, নিচে স্টার চিহ্নিত কার্বন পরমাণুগুলি সংকরায়ন অবস্থা উল্লেখ করো। প্রথমে এখানে বলেছে দেখো, তাহলে এখানে একটা মাত্র ডাবল বন্ড আছে, তার মানে এটা হয়ে যাবে sp2। এখানে দেখো এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, অর্থাৎ দুটো ডাবল বন্ড, মানে একটা ডাবল বন্ডের জন্য একটা পাই বন্ড, এখানে একটার জন্য একটা পাই বন্ড, তাহলে এটা হয়ে যাবে sp সংকরায়িত। ঠিক একইভাবে এখানেও তাই, এটা হয়ে যাচ্ছে তোমার sp2 সংকরায়িত। ঠিক একইভাবে যদি আমরা বাকিগুলোর ক্ষেত্রে দেখি, এই কার্বন তোমার sp, এই কার্বন দুটোই হয়ে যাচ্ছে তোমার sp সংকরায়িত। এটাও sp, কারণ ট্রিপল বন্ড আছে। এবার এখানে দেখো এই কার্বনটাকে যদি হাইড্রোজেনটাকে মুছে দিয়ে উপরে একটা হাইড্রোজেন আর নিচে একটা হাইড্রোজেন করে দিই, দেখো এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা, চারটেই সিগমা বন্ড, তার মানে এটা হয়ে যাবে sp3 সংকরায়িত। পরেরটাই চলে যাব। আমরা জানি বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন পরমাণুই হচ্ছে তোমার sp2 সংকরায়িত, তাহলে এই কার্বন পরমাণু sp2 সংকরায়িত। কিন্তু এই যে কার্বন অর্থাৎ CH3 মূলকে যে কার্বন, CH3 মূলকে কার্বন কিন্তু সবকটাই সিগমা বন্ড, তাই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার sp3 সংকরায়িত। ঠিক এখানেও তাই, যদি আমরা দেখি একটা মাত্র ডাবল বন্ড আছে, তাই পাই বন্ড থাকার জন্য একটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে sp2 সংকরায়িত। ঠিক একইভাবে এখানেও এটা sp, এখানেও এটা sp সংকরায়িত, এটা আমরা দেখাতে পারবো। এবার বলছে এই সংকরায়ন অবস্থাকে কাজে লাগিয়ে একটা প্রশ্ন এখানে থাকে, মেনলি এটা জয়েন্টে পড়ে, একটা যৌগ তুলে দেবে, একটা যৌগ তুলে দেওয়ার বলবো এই যৌগের কোন পরমাণুগুলি একই সমতলে অবস্থান করছে। সেখানে আমরা দেখব যে কোন পরমাণুগুলি sp বা sp2 সংকরায়িত আছে। দেখো এটাও sp2, এটাও sp2, এই দুটো sp2 মানেই তো সমতলীয়, আর এটা sp, এটা sp, তাহলে এটা যদি সমতলীয় হয় তাহলে এর সাথে যে যুক্ত হবে তাকে একই তলে থাকতে হবে। আবার এটা যদি এর সাথে যে থাকবে সে লিনিয়ার হবে, কারণ sp, তাহলে পুরো যৌগটাই হচ্ছে সমতলীয়, এটাও সমতলীয়। এবার এই কার্বন এটা ত্রিকোণীয় সমতলীয়, তাহলে এই দুটো সমতলীয় হবে, অর্থাৎ এই কার্বনটা মানে এই কার্বন পর্যন্ত এই যে পুরো যৌগটাই হচ্ছে তোমার সমতলীয়। আমি আবার একবার বলবো, এখানে দেখো এইটা sp2 সংকরায়িত, তাহলে sp2 সংকরায়িত মানে সমতলীয়, তাহলে এই কার্বনের সাথে যে যে সরাসরি যুক্ত তারা প্রত্যেকেই সমতলীয় হবে, তার মানে এইটা। আবার এর সাথে এটা যেহেতু এর সাথে সমতলীয়, তাহলে এটা তো সরলরৈখিক, তাহলে এ যে তলে থাকবে এর সাথে যে যুক্ত পরমাণুগুলো সবাই একই তলে থাকবে। তার মানে যেটা আমি একটা বক্স করে লিখেছি, বক্সের মধ্যে অবস্থিত সমস্ত পরমাণুগুলি একই সমতলে অবস্থান করবে। ঠিক একইভাবে এই যে যৌগটা আমি নিয়েছি এটা হচ্ছে টলোইন যৌগ, বেঞ্জিনিংয়ের মাথায় এই CH3। এবার দেখো এটা sp2, বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন পরমাণু sp2, তার মানে সমতলীয়। এবার এই কার্বনের সাথে অপর যে কার্বনটা সরাসরি যুক্ত হবে সেটাও সমতলীয়, কারণ এর সাথে যুক্ত এই হাইড্রোজেন পরমাণু যদি সমতলীয় হতে পারে তাহলে এই কার্বনটা সমতলীয়, কিন্তু এই কার্বনটা আবার বলছে sp3 সংকরায়িত। sp3 সংকরায়িত হওয়ার জন্য ওটা কিন্তু সমতলীয় হবে না, এই হাইড্রোজেন তিনটে সমতলীয় হবে না, কারণ চতুস্থলকীয়ভাবে বিভিন্ন তলে অবস্থান করবে। নেক্সট যেটা আমরা চলে যাব 3 নম্বর। এখানে দেখো এই যে চারটে পরমাণু, দুটো কার্বন দুটো হাইড্রোজেন, প্রত্যেকটাই একই সরলরেখায় অবস্থান করছে বা একই তলেও অবস্থান, একই সরলরেখা মানে একই তলে তাকে থাকতেই হচ্ছে, সেটাকে একটু ভেঙে আমাদের এখানে দেখানো হয়েছে যে একই সরলরেখায় অবস্থান করছে। এবার নিচে দেখো কয়েকটা HW দেওয়া হয়েছে, নিচের যৌগের কোন পরমাণুগুলি একই সমতলে থাকছে। আমি তোমাদের এক্ষেত্রে প্রথম যেটা বলবো যে এই যৌগটা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব, স্ক্রিনটা শেয়ার করলে যেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে, দেখো প্রথম যে যৌগটা ছিল সেই যৌগটা হচ্ছে আমাদের এই রকম CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। যদি এরকম একটা যৌগ থাকে আমাদের প্রথম এক্ষেত্রে কাজ হবে সেইগুলোকে এইরকম গঠন সংকেতে লিখে ফেলা। গঠন সংকেতে যেই লিখবো তাহলে এটা H হবে, এখানে H হবে, আর এটা হয়ে যাচ্ছে CH3। তাহলে দেখো এইটা sp2, এটাও sp2, তাহলে এর সাথে যে যে যুক্ত আছে সরাসরি তারা সবাই তাহলে একই সমতলে অবস্থান করবে।
এই সেখান থেকে শুরু করে এই অংশ আর এই কার্বন প্রত্যেকেই একই সমতলে অবস্থান করবে। ঠিক এইভাবে আমি যেটা বলতে চাইছি যে এই রকম যখন দেয়া থাকবে প্রত্যেক যৌগটাকে তাদের গঠন সংকেতে ভাঙবো, ভাঙার পর দেখব কোনটা এসপি আর কোনটা sp2, তাহলে ওই কার্বনের সাথে সরাসরি যুক্ত যে পরমাণুগুলো তারা সবাই কিন্তু একই সমতলে থাকতে বাধ্য হবে। এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট যেটা বলছে প্রদত্ত ক্ষেত্রে কোন পরমাণুগুলি সরলরৈখিক। এবার সরলরৈখিক মানে আমাকে দেখতে হবে, দেখো এই যে যৌগটা আমি এখানে বলেছি, এই কার্বন ট্রিপল বন্ড সি, এই ট্রিপল বন্ড এন, এইটা ট্রিপল বন্ড ছিল আর এর সাথে আছে সি, তাহলে এইটা হচ্ছে এসপি, এটাও এসপি, এটাও এসপি, তাহলে এসপি মানেই তো সেটা সরলরৈখিক হবে। আর এখানে যেটা বলছে দেখো H3 ছিল, এই কার্বনটা তো আবার sp3, তার মানে এটা যদি এই সরলরেখা থাকে বাকি তিনটে কিন্তু এই হাইড্রোজেন তিনটে কিন্তু সরলরেখায় থাকতে পারবে না, একই বিপরীত বা বিভিন্ন তলে কিন্তু তারা অবস্থান করতে বাধ্য হবে। ঠিক একইভাবে এখানে যে গঠনটা যেটা বলা হয়েছে দেখো এটাও এসপি, এটাও এসপি, কিন্তু এটা sp2। এই যৌগের ক্ষেত্রে আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করব, স্ক্রিনটা শেয়ার করলে ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে। সি ডাবল বন্ড সি, এই সি এইচ এইচ আর এই এইচ। এবার যদি বলা হয় যে এইখান থেকে এই পার্টটা ওরা একই সরলরেখায় অবস্থান করবে, বাকিটা কিন্তু করছে না। এবার তাহলে ওইভাবে আমরা ব্যাপারগুলোকে আলোচনা করতে পারবো। এখানে যেমন সবকটাই একই লাইনে অবস্থান করছে, এখানে শুধুমাত্র এই তিনটে হাইড্রোজেন ছাড়া বাকি সবাই গঠন সংকেতে ভাঙবো, আর এখানকার হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবাই একই সরলরেখাতে অবস্থান করবে। এবার বলছে দেখো জৈব যৌগের গঠন লেখার নিয়ম বা সংকেত লেখার নিয়ম, চারটে পদ্ধতি মোটামুটি আমরা ফলো করে থাকি, তবে তোমার যেটা সুবিধে বলে মনে হবে তুমি সেটা লিখতে পারো, তবে মেনলি আমরা সংকেত পদ্ধতিটাই লিখে থাকি। আবার কেউ কেউ সংকেত পদ্ধতি এবং ড্যাশ পদ্ধতি একসাথে মানে পাঞ্চ করে লিখে, সেটা কিন্তু ঠিক নয়, কিন্তু লিখলে জেনারেলি কেউ কাটে না। ইলেকট্রন ডট পদ্ধতি আমরা লুইস ডট পড়েছিলাম, সেই লুইস ডট মানে দুটো করে আমরা এরকম ডট ডট দিয়ে লেখার চেষ্টা করব। দেখো আমরা মিথেন ইথেন লিখছি বলে এগুলো ডট ডট দিয়ে সহজে লিখে ফেলতে পারছি, কিন্তু যখন আমরা এটা আরও বড় যৌগের ক্ষেত্রে লিখব তখন এই ডট ডট দিয়ে লেখাটা আমাদের জন্য চাপ হয়ে যাবে, সেই জন্য ডট ডট পদ্ধতিটা সঠিক পদ্ধতি, কিন্তু জেনারেলি খাতায় বা পরীক্ষার হলে লেখা হয়ে থাকে না। এই ড্যাশ পদ্ধতি যেটা আমরা ক্লাস 10-এ শিখে এসেছিলাম, যে কার্বনের সাথে বাকি পরমাণুগুলোকে সমযোজী এক বন্ধনের মাধ্যমে এইভাবে পরপর আমরা দেখাতে পারবো, এটা খুব ইজি। এটাও ঠিক মিথেন ইথেন প্রোপেন যখন লিখছি এরকম ড্যাশ দিয়ে দিয়ে লিখছি, খুব ইজি লেখা যাচ্ছে, কিন্তু আরও বড় যৌগ যখন বলবে ডেকেন আনডেকেন ডোডেকেন ট্রাইডেকেন, তখন কিন্তু এগুলো লেখা এবং ওই ড্যাশ দিয়ে দিয়ে লিখতে গিয়ে অনেক সময় চলে যাবে। এরপরে যেটা আমরা চলে যাব সংক্ষিপ্ত পদ্ধতি, যেটা আমরা সচরাচর লিখে থাকি, যেমন ধরো মিথেন CH4, ইথেন CH3 প্রোপেন CH3 বিউটেন, আর একটা কার্বন বেড়ে গেল CH3 পেন্টেন, 5টা কার্বন, এইভাবে লিখে থাকি, মাঝখানে কোনো ড্যাশ ফ্যাশ কিছু থাকবে না, জাস্ট পরপর পরপর বসে যাবে। বা সেটাকে আবার এইভাবেও লেখা হয়ে থাকতে পারে, যেমন ধরো CH3 CH2 মোট 5টা কার্বনকে বোঝাতে পারলেই হবে। এরপরে যেটা আমাদের সবথেকে মানে একটা সমস্যা সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে বন্ধন রেখা পদ্ধতি বা বন্ড লাইন ফর্মুলা। তোমরা কোথাও কোথাও কিছু কিছু যৌগ দেখতে পাবে যে এরকম একটা বক্স করা আছে, আবার কোথাও দেখতে পাবে এরকম ত্রিভুজ করা আছে, কোথাও দেখতে পাবে এরকম পেন্টাগন করা আছে। এরা প্রত্যেকটাই কিন্তু এক একটা জৈব যৌগকে নির্দেশ করে। আমি শুধু এখানে তোমাদের এক এক করে এক্সাম্পলগুলো আলোচনা করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে মিথেনকে কিন্তু বন্ড লাইন ফর্মুলায় লেখা যায় না, কারণ কার্বন পরমাণু একটা, কমপক্ষে দুটো কার্বন পরমাণু থাকলে তবেই সেই যৌগটাকে আমরা বন্ড লাইন ফর্মুলাতে লিখতে পারি। প্রথম যৌগ হচ্ছে ইথেন, এই CH3 অর্থাৎ দুটো কার্বনকে বোঝাবার জন্য, অর্থাৎ দুটো CH3কে বোঝাবার জন্য আমরা এইভাবে ব্যবহার করব, তখন এই দুটো না দিলেও চলবে। দেখো এই আমি শুধুমাত্র একটা লাইন বা সরলরেখা দ্বারা বোঝাতে চাইছি যে ওটা একটা ইথেন অণু। ঠিক একইভাবে প্রোপেনের ক্ষেত্রে দেখো দুটো প্রান্তে মিথেন আছে, মাঝখানে CH2, তাহলে এইটা মিথেন, এটা মিথেন, এই CH2। এবার অনেকে বলছে স্যার ওটা যদি আমরা সরলরেখা লিখতাম, সরলরেখা লিখলে মাঝখানটা তুমি তো দেখাতে পারছো না, সেই জন্য ওটাকে আমরা এরকম ভেঙে একটু বা অ্যাঙ্গেল করে লিখেছি। নেক্সট যেটা বলছে যে
বিউটেনের ক্ষেত্রে 4টে কার্বন পরমাণু, CH3 CH2, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখে থাকি CH3 CH2 আর তার একটা CH3। তাহলে এই যৌগটাকে যদি আমরা বন্ড লাইন ফর্মুলা লিখব 1 2 3 আর এই 4, অর্থাৎ এখানে একটা প্রান্তে যে মানে এন্ড যেখানে শেষ হচ্ছে বা যেটা মুক্ত প্রান্ত সেটা হয়ে যাবে তোমার CH3, আর যেখানে অ্যাঙ্গেল হচ্ছে সেইগুলো হয়ে যাবে CH2, এটাও CH2 আর প্রান্তে মানেই CH3। এইভাবে আমরা লেখার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবো। এবার বলছে সাইক্লিক যৌগের ক্ষেত্রে CH2 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 CH2, তাহলে তাকে ওই যে বলেছি অ্যাঙ্গেল মানেই এই CH2, তাহলে দেখো 4টে অ্যাঙ্গেলে 4টে CH2 যুক্ত হয়ে সাইক্লোবিউটেন তৈরি হয়েছে। ঠিক একইভাবে সাইক্লোপ্রোপেন, ঠিক একইভাবে সাইক্লোহেক্সেন, মাঝখানে কিন্তু কোনোভাবেই পাই বন্ধন দেওয়া যাবে না, পাই বন্ধন দিলেই কিন্তু ওটা বেনজিন হয়ে যাবে। এবার বলছে দেখো নিম্নলিখিত যৌগগুলির বন্ধন রেখা সংকেত আঁকো। আমাদের প্রথম কাজ হবে কার্বন কটা আছে আগে গুনে ফেলো, 1 2 3 4 5 6 7, তাহলে 1 1 2 3 4 5 6 7। এবার দেখো 7টা কার্বন হয়ে গেছে। এবার 3 নম্বর কার্বনের পাশে একটা ব্রোমিন ছিল, তাহলে 3 নম্বর কার্বনে একটা ব্রোমিন দিয়ে দেবো, আর তার সাথে 1 নম্বর কার্বনে একটা C ডাবল বন্ড ও ছিল, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই কার্বনের C যেটা আছে ওখানে ডাবল বন্ড ও শুধু বসিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। এটাই হচ্ছে তোমার বন্ড লাইন ফর্মুলা, বাকি পুরো যৌগটাকে ইন্ডিকেট করছে। এরপরে আরেকটা যৌগ এখানে দেয়া আছে যে এই যে যৌগটা, এটা যদি আমরা বন্ড লাইন ফর্মুলায় লিখে থাকি তাহলে কোনটা সঠিক সংকেতকে নির্দেশ করছে। দেখো এই কার্বন sp, তার মানে ওর সাথে যে নেক্সট কার্বন দুটো যুক্ত আছে ওদেরকে সরল রৈখিকভাবে থাকতে হবে। তার মানে এখানে দেখো এটা sp কার্বন, এটা sp কার্বন, কিন্তু এর সাথে এটা সরল রৈখিকভাবে যুক্ত নেই, কিন্তু এটা sp কার্বন তার সাথে নেক্সট যে কার্বন সরল রৈখিক, তার মানে এটা সঠিক, এটা কিন্তু সঠিক নয়। sp কার্বনের সাথে অপর যে কার্বনটা যুক্ত হবে তাকে যেন ওই কার্বনের সাথে সরল রৈখিকভাবে বা লিনিয়ারভাবে যুক্ত অবস্থাতে অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু সেটা সঠিক রিপ্রেজেন্টেশন হবে না। এবার দেখো নিচে আমি আরেকটা কয়েকটা এক্সাম্পল বলেছি, এক্সাম্পলগুলো আমি একটুখানি তোমাদের হোয়াইট বোর্ডটা শেয়ার করে যৌগগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় একটুখানি দেখাবার চেষ্টা করছি। দেখো প্রথম যে যৌগটা দেয়া আছে এই স্বস্তিক চিহ্ন বলছে এটা নাকি একটা জৈব যৌগ, এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে মাঝের যে কার্বনটা, এই মাঝের যে কার্বন ওই কার্বনটাকে প্রথমে বসিয়ে দাও, তারপরে এখানে এইটা মানে তোমার হয়ে যাচ্ছে CH2, আর টার্মিনাল মানে হচ্ছে তোমার CH3, ঠিক একইভাবে এইটার জন্য CH2, আর তার এদিকে টার্মিনাল মানে হচ্ছে CH3, আর এটা মানে হচ্ছে তোমার CH2, টার্মিনাল মানে হচ্ছে CH3, ঠিক এদিকটাও মানে CH2, এই CH3, পুরো যৌগটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারলাম। ঠিক একইভাবে তোমরা এই কাজটা করবে, অর্থাৎ যেটা দেয়া হয়েছে সেটা মাঝের যে কার্বন, অর্থাৎ এই যে এই কার্বনটা তোমার তো CH3, তার যে পরের কার্বনটা C, তার 3 দিকে 3টে হাত, নিচে একটা হাত, আবার এই কার্বনটা C, তার এদিকে একটা হাত, এদিকে একটা হাত। এবার উপরে এই কার্বনটা যদি আমরা দেখাতে যাই CH2, কারণ অ্যাঙ্গেল, উপরটা হয়ে যাবে তোমার CH3, এখানটা হবে CH2, উপরটা হয়ে যাচ্ছে CH3। ঠিক একইভাবে এটা যদি CH2 হয় এটা CH3, আর এটা CH2 হলে এটা CH3, আর নিচে এইটা টার্মিনাল বা প্রান্তীয় মানে ওটা হয়ে যাবে CH3। এইভাবে একটা জৈব যৌগকে বন্ড লাইন ফর্মুলা থেকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। এইটুকুই আমাদের আজকে থাকবে, অর্থাৎ জৈব রসায়নের প্রাথমিক ধারণায় জৈব যৌগকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়, বা একটা যৌগর সংকেত দেখে কোন কার্বন পরমাণু কোন সংকরায়ন অবস্থায় আছে সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারবো। এটুকু বলেই আমরা এখানে শেষ করব, পরের দিনে আমাদের নতুন করে আবার শুরু হবে।